অধ্যায় ৫। যজ্ঞ উপলক্ষে মথুরা নগরী নতুন সাজে সজ্জিত, পথঘাট পরিচ্ছন্ন, স্থানে স্থানে নির্মিত হয়েছে সুদৃশ্য তোরণ। রাজপথের শোভাকে আরও আকর্ষণীয় করার জন্য দুপাশে ঝুলছে বিভিন্ন বর্ণের পতাকা। নির্মিত হয়েছে অসংখ্য শিবির এবং অতিথিশালা। তৈরি হয়েছে জলছত্র, পান্থবিনাশ। শ্রীরাম এবং উদ্ধব এর আগে মথুরায় এসে সেখানকার পথঘাট সম্পর্কে অনেক গোপন খবর সংগ্রহ করেছে। আজও তারা ছদ্মবেশী কৃষ্ণ ও বলরামের পথ প্রদর্শক হয়ে এগিয়ে চলেছে। কৃষ্ণ বলরাম যে মথুরায় এসেছেন এ খবর লোকমুখে প্রচারিত, কিন্তু কেউই এখনও পর্যন্ত ছদ্মবেশধারী কৃষ্ণ বলরামকে চিনতে পারেননি। আগে কুব্জার সঙ্গে দেখা করে গুপ্ত পথের সন্ধান জানতে হবে। কিন্তু কোথায় কুব্জা? দুশ্চিন্তাগ্রস্ত কৃষ্ণের মন। হঠাৎ তিনি একটি শিবিকার দিকে তাকালেন। শিবিকার চিকন পাতলা পর্দার ভেতর দিয়ে এক অনিন্দ সুন্দরী যুবতীকে দেখা গেল। কৃষ্ণ বুঝতে পারলেন আরোহিণী কুব্জা ছাড়া আর কেউই নন। তিনি দ্রুত শিবিকাকে অনুসরণ করতে লাগলেন। কুব্জা একবার শিবিকার পর্দার ফাঁক দিয়ে কৃষ্ণকে দেখে অবাক হয়ে গেল। পুরুষ যে এত সুন্দর হয় এটা তার অভিজ্ঞতা ছিল না। শিবিকা কুব্জার কুঠিরের সামনে এসে থেমেছে। শিবিকা থেকে কুব্জা কৃষ্ণকে চোখের সামনে দেখতে পেল। কৃষ্ণের পরিচয় জানার সঙ্গে সঙ্গে ভীত সশস্ত্র কণ্ঠস্বরে কুব্জা বলে, তুমি কি জানো না তোমাকে হত্যা করার জন্যই কংস এই পরিকল্পনা করেছেন? এখনই এখান থেকে চলে যাও। কিন্তু কৃষ্ণ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই এখানে এসেছেন। স্বপ্ন সফল না হলে তিনি যাবেন কেমন করে? অবশেষে কুব্জার কাছ থেকে গোপন পথের সন্ধান পেলেন কৃষ্ণ। কৃষ্ণকে দেখে কুব্জা কুমর্তা হয়ে পড়েছিল। সে চেয়েছিল কৃষ্ণের সাথে বেশ কিছুটা বিনোদিনী মুহূর্ত কাটাতে। পুরুষোত্তম কৃষ্ণ এখন কর্তব্য সম্পাদন করতে যাবেন। এখন কি তার এইসব বিনোদনে যোগ দেবার মতো সময় আছে? কংসের যজ্ঞগৃহের পাশে যে সমস্ত সভামঞ্চ ছিল সেগুলি অতি সুন্দরভাবে সজ্জিত। মঞ্চের সর্বত্র স্থাপিত হয়েছে সিংহাসন। বিভিন্ন অতিথিরা সেখানে উপবেশন করবেন। ধীরে ধীরে রাজন্যবর্গ এসে উপস্থিত হয়েছেন। কংস ক্রিয়ামঞ্চের বিভিন্ন আসনে উপবিষ্ট হলেন। এত বড় পরিকল্পনা যে সফল হতে চলেছে সেজন্য তিনি আজ অত্যন্ত উত্তেজিত এবং আনন্দিত। কৃষ্ণ কুব্জা কুঠির থেকে বেরিয়ে বলরাম উদ্ধবের সঙ্গে মিলিত হলেন। দেখা হলো বাসুকীর সঙ্গে। অনার্য সৈন্যদের নিয়ে বাসুকী প্রস্তুত। অবিলম্বে ক্রিয়ামঞ্চ ঘিরে ফেলতে হবে যাতে কংসের সৈন্যরা সেখানে প্রবেশ করতে না পারে। কৃষ্ণ এই উপদেশ দিলেন বাসুকীকে। উদ্ধব এবং অন্যান্য সঙ্গী সাথীরা কিভাবে প্রবেশ করবে সে পথ দেখানো হলো। তখনও হরধনুর অর্চনা হয়নি। পুরোহিত মহাসমারোহে যজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছেন। প্রহরীরা কৃষ্ণ এবং বলরামকে দেখে আক্রমণ করার চেষ্টা করল। কৃষ্ণ বলরাম তাদের আঘাত করে অস্ত্রহীন করলেন। কৃষ্ণ বেদি থেকে ধনুক তুলে তাতে গুণ পরাবার চেষ্টা করতেই ধনুকটি মধ্যস্থলে ভেঙে গেল। এই সংবাদ পৌঁছে গেল ব্যাসের কানে। কংস বুঝতে পারলেন এই ধনুর্ধর দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া আর কেউ নয়। কংস সেনাপতিদের প্রস্তুত হবার আদেশ দিলেন। মঞ্চের সীমানার বাইরে যাবার সব পথ নাগ সৈন্যরা অবরুদ্ধ করে রেখেছে। প্রহরীরা মঞ্চের বাইরে আসতে পারছেন না। কৃষ্ণ বলরাম মঞ্চে উপস্থিত। কংস কৃষ্ণকে চিনতে পেরে অস্ত্র তোলার চেষ্টা করলে কৃষ্ণ অতি দ্রুত তার সামনে চলে এলেন। আঘাত করে হাত থেকে অস্ত্র ফেলে দিলেন। অস্ত্রহীন কংস আতঙ্কে চিৎকার করতে করতে মঞ্চের চারিদিকে ছোটাছুটি করতে লাগলেন। উপস্থিত রাজন্যবর্গকে সন্নিবদ্ধ অনুরোধ করলেন তারা যেন কংসকে সাহায্য করে। তবে কৃষ্ণের এই রুদ্র মূর্তি দেখে কেউ এগিয়ে আসতে সাহস করলেন না। একসময় কংসের লম্বা চুল ধরে তাকে ভূপতিত করলেন কৃষ্ণ। কংস হাত জোর করে বললেন, কৃষ্ণ, আমি নিরস্ত্র, আমাকে একখানা অস্ত্র দাও। এই সময় কৃষ্ণের দুটি চোখ ক্রোধে রক্তবর্ণ ধারণ করেছিল। তিনি বললেন, তোমাকে আমি বিন্দুমাত্র দয়া দেখাবো না।
আমার মা বাবাকে তুমি কি দয়া দেখিয়েছিলে? আমার মায়ের কোল থেকে একে একে 6টি সন্তান ছিনিয়ে নিয়েছ। কৃষ্ণ কংসের মস্তকে বজ্রমুষ্টির আঘাতে তার জীবন লীলার অবসান ঘটিয়ে দিলেন। কংসের মৃত্যু চোখের সামনে দেখতে পেয়ে তার অনুজ মহাবল সুনামা কৃষ্ণ বলরামকে আক্রমণ করলেন। বলরামের হাতে তার প্রাণ চলে গেল। নাগ সৈন্যদের কাছে কংসের সৈন্যরা হেরে গিয়ে পালাতে ব্যস্ত। বিনা রক্তপাতেই কৃষ্ণের মথুরা বিজয় সুসম্পন্ন হয়েছে। বাসুকী মঞ্চে উপস্থিত হয়েছে। একপাশে বসুদেব দেবকী উপবিষ্ট হলেন। বলরাম কৃষ্ণকে সেখানে নিয়ে গিয়ে বাসুকী বলল, কৃষ্ণ, তোমাদের সামনে জনক বসুদেব এবং জননী দেবকী। তারা বসেছিলেন পাষাণ প্রতিমার মতো। দুই পুত্র তাদের পায়ে লুটিয়ে পড়লেন। অনেক দিন বাদে পুত্র মুখ দেখতে পেয়ে বসুদেব দেবকী আনন্দাশ্রু বিসর্জন করতে লাগলেন। দেবকী দীর্ঘদিন কেশ বিন্যাস করেননি, তাই কেশরাশি জটাবদ্ধ হওয়ায় তাকে যোগিনীর মতো দেখাচ্ছিল। বসুদেবও শ্রুশ্রুমণ্ডিত এক তাপস। দেবকী কৃষ্ণ আর বলরামকে বুকের মধ্যে টেনে নিলেন, আবেগে জড়িয়ে ধরলেন। মাতৃহৃদয় ছাড়া এই স্পর্শ সুখের অলৌকিক মহিমা কেউ উপলব্ধি করতে পারবে না। কিছুক্ষণ বাদে কৃষ্ণ অশ্রুভেজা কণ্ঠস্বরে বলেছিলেন, মা, তোমার অক্ষম সন্তানকে ক্ষমা করো। আমার জন্যই তোমার এত কষ্টভোগ। এই দৃশ্য দেখে বাসুকীর চোখ দুটো অশ্রুসজল হয়ে ওঠে। সে বলল, শান্ত হও কৃষ্ণ। জনকীকে নিয়ে ঘরে ফিরে চলো। এত অল্প সময়ের মধ্যে মথুরার রাজনৈতিক ভাগ্যাকাশে পট পরিবর্তন হয়ে গেল। কংসের মৃত্যু সংবাদ অতি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়েছে। শূরসেনবাসীরা এ খবর শুনে আনন্দে আত্মহারা। এতদিন বাদে কংসের স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটল। জনসাধারণ যাতে বিশৃঙ্খল হয়ে উঠতে না পারে সেদিকে কৃষ্ণের সদা সতর্ক দৃষ্টি ছিল। কাল অন্তঃপুরে ওই শোকাবহ সংবাদ পৌঁছানোর পর কংসের দুই রানী অস্থি এবং প্রাপ্তি ক্রিয়ামঞ্চে ছুটে এলেন। তারা খেদোক্তি সহকারে বিলাপ করতে লাগলেন। কংসের মৃত্যু সংবাদ পেয়ে উগ্রসেনের অন্তরীণ গৃহের প্রহরীরা ভেতরে গিয়ে তাকে মুক্ত করে দিল। কংসের মতো কংসের মাতা প্রবণরেখা স্বামীকে নিয়ে পুত্রকে শেষ দেখা দেখতে এলেন। কৃষ্ণ সেখানে এসে দাঁড়ালেন। উগ্রসেন সেখানে এসে বললেন, আমার পুত্র তোমার শত্রুতা করেছে জন্মের আগে থেকেই। সেই শত্রুতার প্রতিশোধ নিয়েছ তুমি তাকে হত্যা করেছ। এখন মথুরার সিংহাসন তোমার। তবে তোমাকে অনুরোধ, এতদিন যে মথুরার রাজা ছিল তার মৃতদেহের যেন কোনো অসম্মান না হয়। তার মৃতদেহের যথাযথ সম্মানের সাথে যেন সৎকার হয়, তার ব্যবস্থা করতে অনুমতি দাও। আমার প্রতি সে অনেক অন্যায় অবিচার করেছে, কিন্তু সে তো আমার পুত্র, তাই তাকে আমি ক্ষমা করে দিচ্ছি। কৃষ্ণ একথা শুনে দুশ্চিন্ত চিত্তে বলেছিলেন, মহারাজ, প্রতিনিয়ত পৃথিবীতে এসব ঘটনা ঘটে চলেছে। তার জন্য মহাকাল হলো দায়ী। তাই আমাকে এই মৃত্যুর জন্য দায়ী করবেন না। আমি উপলক্ষ মাত্র। মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করে, এ হলো নিয়তির অমোঘ নিদান। কৃষ্ণের এই উক্তির মধ্যে যে রাষ্ট্রনিক সত্তা লুকিয়ে আছে তা উগ্রসেন অনুধাবন করতে পারলেন। অনেকে ভেবেছিলেন কৃষ্ণ উগ্রসেনের অনুরোধ মতো মথুরার রাজ সিংহাসন আরোহণ করবেন, কিন্তু সকলকে অবাক করে কৃষ্ণ কংসের মস্তকচ্যুত রাজমুকুট উগ্রসেনকে পরিয়ে দিলেন। সর্বজনসমক্ষে তাকে মথুরার অধীশ্বর হিসাবে ঘোষণা করলেন। কৃষ্ণের এই ত্যাগের মহত্ব দেখে উপস্থিত সকলে তার জয়ধ্বনি করে উঠলেন। আগামীকাল সকালে গণমুখ্যদের নিয়ে মহারাজ উগ্রসেন মথুরার নতুন রাজসভার উদ্বোধন করবেন। সে ব্যবস্থাও কৃষ্ণ করলেন। বেশ বোঝা গেল কৃষ্ণ কত বড় রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি। নিজের জীবন বিপন্ন করে কংসকে হত্যা করেছেন তিনি। এখন এই রাজ সিংহাসন তারই প্রাপ্য। মথুরাবাসীদের অধিকাংশ তাকেই রাজা হিসাবে দেখতে চান। তবু সমস্ত লোভ সংবরণ করে কৃষ্ণ প্রমাণ করলেন যে জাগতিক বিষয়ের প্রতি তিনি কতখানি নিরাসক্ত। তিনি এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মনুষ্যরূপ ধারণ করেছেন। সেখানে এইভাবে সিংহাসন আরোহণ করার কোনো ইচ্ছে তার মনের মধ্যে লুকিয়ে নেই। উগ্রসেনের প্রথম রাজসভায় কৃষ্ণের একান্ত অনুরোধে মথুরার সমস্ত জননায়ক এবং গণমুখ্যরা সেখানে যোগ দিয়েছিলেন।
মহারাজ উগ্রসেন নববেশে আসন গ্রহণ করলেন। কৃষ্ণ এবং বলরাম উপবেশন করেছেন রাজার দুপাশে। এছাড়া আরও অনেক বিখ্যাত ব্যক্তি সেদিন রাজসভায় উপস্থিত ছিলেন। কৃষ্ণ উগ্রসেনের জয়ধ্বনি করে সভাস্থ সকলকে সংবর্ধিত করলেন তার স্বাগত অভিভাষণে। তিনি বলেছিলেন, স্বৈরতান্ত্রিক শাসনের অবসানে এখন মথুরাতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে চলেছে। জনগণের দায়িত্ব আগের থেকে অনেক বেড়ে গেল। যারা রাজরোষে অন্য দেশে চলে যেতে বাধ্য হয়েছিল, তাদের অবিলম্বে এখানে ফিরিয়ে আনা হবে। গত কয়েক বছর ধরে অর্থনৈতিক অবনতির দৃষ্টিগোচর হয়েছে। এখন সকলের উচিত যাতে মথুরা আবার তার স্বীয় অবস্থানে ফিরে যেতে পারে সেজন্য পরিশ্রম করা। যাতে মগধ সৈন্য মথুরা ত্যাগ করে তার ব্যবস্থা করতে হবে। জামাতা কংসের মৃত্যুতে মগধরাজ জরাসন্ধ অত্যন্ত ক্ষুব্ধ হবেন, একথা বলাই বাহুল্য। তিনি মথুরার এই রাজনৈতিক পট পরিবর্তনকে কখনো মন থেকে মানতে পারবেন না। হয়তো বহু সৈন্য সামন্ত নিয়ে অনতিবিলম্বে এই মথুরা আক্রমণ করবেন। রাজার কাছে আমার বিনীত অনুরোধ, তিনি যেন এখনই সৈন্যদের আরও সুশিক্ষিত করে তোলেন, তাদের হাতে উপযুক্ত পরিমাণ অস্ত্র তুলে দেন, না হলে মথুরার নিরাপত্তা বিঘ্নিত হবে। কৃষ্ণের এই বক্তব্যের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা এবং প্রশাসনিক দক্ষতা প্রকাশিত হয়েছিল। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে নানাভাবে প্রশংসিত করলেন। উগ্রসেন বললেন, বয়স কম হলে কি হবে? কৃষ্ণ অশেষ গুণের অধিকারী, তার উদারতা অনুকরণীয়। তার পরামর্শ মতোই আমি মথুরার শাসনকার্য পরিচালনা করব। ওই রাজসভায় উপস্থিত গর্গাচার্য তার অভিভাষণের মাধ্যমে পরিষ্কারভাবে বলেছিলেন যে, মহারাজ, আপনার সিদ্ধান্ত অত্যন্ত বাস্তববাদী। আমার মনে হয় আশপাশের যেসব বন্ধুভাবাপন্ন রাজ্য আছে সেখানকার প্রশাসকদের সঙ্গে অবিলম্বে সখ্যের সম্পর্ক স্থাপন করতে হবে। সভা শেষ হলো। বলরাম কৃষ্ণকে নিয়ে নিজের ভবনে এলেন। এখনও কৃষ্ণ এবং বলরামের উপনয়ন সংস্কার সম্পন্ন হয়নি, তাই এবার শুভদিন সেই শুভকার্য সম্পন্ন করতে হবে। এই সময় কৃষ্ণ বসুদেবকে অনুরোধ করে বলেছিলেন যে ওই অনুষ্ঠানে হস্তিনাপুরে লোক পাঠিয়ে পীর্তিশসা পৃথাকে এখানে নিয়ে আসা উচিত। ইতিমধ্যে মধ্যম পাণ্ডব ভীমকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এতেই বোঝা যায় কুরুরাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের প্রতি কতখানি প্রতিহিংসা পরায়ণ। এখন পিতার কাছ থেকে আমরা জেনে নেব মথুরার বর্তমান শাসক সম্পর্কে কুরুরাজের মনোভাব কী। উপস্থিত সকলে কৃষ্ণের এই কথা শুনে আরও একবার তার রাজনৈতিক বিচক্ষণতার যথেষ্ট প্রশংসা করলেন। এইভাবেই তরুণ বয়স থেকে কৃষ্ণ বারবার তার বক্তব্য এবং আচরণের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে তদানীন্তন ভারতবর্ষে তিনি হলেন এমন একজন রাজনৈতিক নেতা যার ওপর সকলে নির্দ্বিধায় নির্ভর করতে পারেন। নন্দঘোষের বৃন্দাবন থেকে মথুরায় আসার সময় নন্দরানী যশোদাকে কথা দিয়েছিলেন বৃন্দাবনে ঘুরে আসার সময় তিনি কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে আসবেন। কংসের পারলৌকিক ক্রিয়া শেষ হলো, এবার বৃন্দাবন যেতে হবে। কিন্তু এখন কৃষ্ণের পক্ষে এই সমস্যা বিদীর্ণ রাজ্যটি ছেড়ে যাওয়া সম্ভব নয়। তা সত্ত্বেও নন্দঘোষ কৃষ্ণকে ছাড়া বৃন্দাবনে ফিরতে রাজি হলেন না। শেষ পর্যন্ত কৃষ্ণ মথুরার অবস্থা ভালোভাবে বুঝিয়ে বললেন। অবশেষে গোপরাজ নন্দঘোষ বৃন্দাবন যাত্রা করতে বাধ্য হলেন। কয়েকদিন বাদে কৃষ্ণ এবং বলরামের উপনয়ন অনুষ্ঠিত হবে। অক্রুর পঞ্চপুত্র সহ বিধবা কুন্তিকে মথুরায় নিয়ে এসেছেন। তিনি কুরুরাজ ধৃতরাষ্ট্রের অতিথি হয়ে সেখানে গিয়েছিলেন। এখন তার কাছ থেকে হস্তিনাপুরের সর্বশেষ সংবাদ জানতে হবে।